Hello everyone, this is Mehdi Hassan. Welcome to my new vlog. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমার প্রিভিয়াস বাইক নিয়ে। আপনারা সবাই জানেন আমার প্রিভিয়াস বাইক ছিল হর্নেট 2.0। এই বাইকটা কেন আমি আসলে বিক্রি করে দিলাম এবং কেন সিএফ মোটরতে কনভার্ট হলাম, না আমার দিক থেকে আমি একটা ছোটোখাটো বিষয় তুলে ধরবো আপনাদের সঙ্গে। এটা যারা নতুন হর্নেট 2.0 কিনবেন বা কেনার চিন্তা করতেছেন বা অলরেডি কিনে ফেলেছেন, সবার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হবে এটা। তো ভিডিওটা অবশ্যই মন দিয়ে সবাই সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আই থিঙ্ক তারপরে আপনারা হর্নেট 2.0 যদি কিনতে চান তাহলে সেই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে লাগবে। তো আমি এটা বিক্রি করার পিছনে আমার মেন যে রিজনটা ছিল, আমার যে মেন রিজন ছিল এটা বিক্রি করার পিছনে, ফার্স্ট হচ্ছে ওটা সিঙ্গেল চ্যানেল এবিএস, ফার্স্ট ইস্যু এটা মেন। এবং এই সিঙ্গেল চ্যানেল এবিএসের জন্য যারা হর্নেট 2.0 ইউজ করে তারা যদি এই ভিডিওটা দেখে, আশা করা যায় আপনি অবশ্যই কমেন্ট করবেন যারা ইউজ করতেছেন এই প্রবলেমগুলো ফেস করতেছেন কিনা, তাহলে অন্যরাও উপকৃত হবে। বিষয়টা হচ্ছে আপনার পিছনের চাকা আপনি যখন একটু রাইড করবেন গাড়িটা লাইক 60-70-তে, এটা তো অ্যাভারেজ একটা স্পিড যখন হাইওয়েতে থাকবেন, যখন আপনি এটা রাইড করবেন তারপরে আপনি যদি পিছনে ব্রেকটা হালকাও প্রেস করেন তাহলে কি হবে আলটিমেট জানেন? আপনার পিছনের চাকাটা স্লিপ খাবে, যেটা হচ্ছে মেন ইস্যু হর্নেট 2.0। এবং আপনি মনে করেন একটা রাইডে যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন, আপনি আপনার পিছনের চাকাটা স্লিপ খেলো, আপনি কি বাইকটা কন্ট্রোলে রাখতে পারবেন? এটা কি সম্ভব আদেও? এইটা কিন্তু অনেক ইমার্জেন্সি একটা বিষয়। হ্যাঁ, যারা বাইকগুলা নিয়ে আসলে চিন্তা ভাবনা করে না, এই হোন্ডা বলে কিনে ফেলে। আমিও এইভাবেই আসলে হর্নেট 2.0টা কিনেছিলাম নিজের টাকা খরচ করে, এই জন্যই কিনেছিলাম। কিন্তু কেনার পরে তো দেখলাম যে ভাই আসলে আগের হোন্ডা এখনকার হোন্ডার মধ্যে অনেক ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স, ওইটা এটা এবং অনেক ডিফারেন্স। হোন্ডা আগে যে হোন্ডা ছিল এখনকার হোন্ডা আসলে কিছু বলার নাই। ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার, ইন্ডিয়ান মাল আর কতটুকু ভালো হবে বলেন? এখনও সবাই জাপানিজ বলে হোন্ডা কিনে, কিন্তু আসলে তো জাপানিজের সিটে ফোটাও হোন্ডার মধ্যে নাই। তাহলে এই জন্যই তো এই ইস্যুগুলা। আর আরেকটা মেন ইস্যু আমি আপনাকে বলি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ফেস করেছি কয়েকটা বার এই হর্নেট 2.0তে, অনেকগুলো ট্যুরে যাওয়ার সময় অনেক সময় ফেস করি। সেটা হচ্ছে আপনার এবিএস যেটা দিয়েছে, হ্যাঁ হোন্ডা এবিএস আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওই এবিএস ঠিক মতো কাজ করবে না। হঠাৎ এমন সিচুয়েশান আসবে আপনার সামনে, যে সিচুয়েশানে আপনি ওই ভিডিওটা আপনার কাজ করবে না, মানে আই থিঙ্ক আপনার ওই এবিএসটা কাজ করবে না। তো এবিএসটা যদি আপনার কাজই না করে তাহলে এবিএসটা দিয়ে কি করবেন? এখন বলতে পারে ভাই এবিএস তো কাজ করে, কিন্তু ভাই এমন টাইমে করবে না যে টাইমে কাজ না করার কারণে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন। এটা আমিও ফেস করেছি ভাই কয়েকটা বার, 3 থেকে 4 বার মেবি, আমার ঠিক মনে নাই, 3 থেকে 4 বার ফেস করেছি আমি। তো আপনি বলেন, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি জাস্ট এবিএস কাজ না করার জন্য। আমি জানি এবিএস কোন টাইমে কাজ করে না, এমন না যে আমি জানি না। এই যে ভাঙা রাস্তায় এবিএস কাজ করবে না, তাই না? তো ফার্স্ট কথা হচ্ছে দেখেন, আমার এবিএসটা না কাজ করার পিছনে ফার্স্ট কারণ আমি কোনো খুঁজেই পাচ্ছি না। আমার বাইকটা নিয়ে আমি রাইডে যাচ্ছি এখান থেকে খুলনা থেকে যশোরের উদ্দেশ্যের দিকে। আই থিঙ্ক যশোর পার হওয়ার পরে মাগুরার যে রোডটা ছিল, তো ওই রোডে আমি দেখলাম আমি একটা বাসের পিছন যাচ্ছি। এখন আমি ওটা ওভারটেক করব, ঠিক আছে? ওভারটেক করার জন্য অবশ্যই আমি পিক আপ দেবো। তো পিক আপ দিয়ে ওভারটেক করার সময় দেখলাম অপোজিট সাইড থেকে বাইক আসতে, মানে বাস আসতেছে। তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই ব্রেক করে এটা একটু স্লো করতে হবে। ও আল্লাহ, মানে আল্লাহ তাআলা যে কীভাবে বাঁচাইছে আমাকে। আমি ব্রেক করতে গিয়েছি, আমার বাইক তো হাই স্পিডে ছিল তখন, তাই না? আমার এবিএস ধরে না, আমার এবিএসই টোটালি ধরে না। তখন এই বাইকে ক্লাচ ধরলে যেমন আপনার স্পিড বেড়ে যায়, ঠিক তেমনই। তারপরে তো কি আল্লাহর রহমতে কি কষ্ট করে বাইকটা কন্ট্রোলিং করা হয়েছে, নয়তো পিছনে যে মাইরে দিতাম, আর না হলে আরেকটা বাসের সাথে। বলো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন আপনি এত টাকা একটা বাইক কিনবেন প্রায় 3 লাখ টাকা দিয়ে,
সেখানে যদি আপনার এবিএসই না ধরে ঠিক মতো, আপনি এখন বলেন ভাই 90% ধরে 10%, ভাই ওই 10% তো আপনি এক্সটেন্ড করবেন, এটা কেন হবে? তাই না? তো এরকম আরো ইস্যু আছে। ওটার হন্ডা 2.0 কিছু ইঞ্জিন ইস্যু আছে, যেটা আমি ওদের যে ইঞ্জিনিয়ার যারা আমার পরিচিত, নাম বলা যাবে না অবশ্যই, তো তারাই বলেছে যে ভাই এই ইঞ্জিনে ইস্যু আছে। আপনি দেখবেন ইঞ্জিনে কাটকট শব্দ হয়, তা দেন হচ্ছে আপনার ইঞ্জিন কিছুক্ষণ চলে সাউন্ডটা অন্যরকম হয়ে যায়, আপনি দেখবেন তখনই বুঝবেন যে ভাই আমার কথাগুলোর সাথে আপনার সমস্যাগুলো মিলে যায় কিনা। এবং আমি যে বাইকটা বিক্রি করলাম, আমি রিসেল ভ্যালু অনেক কম পেয়েছি 2.0, এটা রিসেল ভ্যালু অনেক কম। আমি অবাক হয়ে গেছি ভাই এই বাইকটা বিক্রি করতে চায়। মানুষ বলে যে হোন্ডা বাইকের রিসেল ভ্যালু অনেক বেশি, ইয়ামা বাইকের রিসেল ভ্যালু, হ্যাঁ ইয়ামা বাইকের রিসেল ভ্যালু একটু বেশি, যেটা সত্যি কথা। মানুষ ওই যে নাম জেনে আসলে ইয়ামা করে, বুঝছেন না? কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আমি কিনলাম হোন্ডা আমার এবিএস এর জন্য। আমি জানতাম যে হোন্ডায় ব্রেকিং সব থেকে বেস্ট হয়, সব কিছুতেই হয়, কিন্তু আমি কি করলাম না, আমি কি পাইলাম না বলেন তো? আমার সে ব্রেকিংটাই ভালো মতো পাইলাম না, তারপরে আমার পিছনে চাকা হচ্ছে স্কিড করে। তাহলে এইগুলা নিয়ে তাহলে আমি কি করব বলেন? তাহলে সেই বাইকটাকে আমাকে রাখা উচিত? অবশ্যই উচিত না। এই জন্যই কিন্তু বাইকটা সেল করে দিয়েছি, এটাই হচ্ছে ফার্স্ট কারণ। তো আশা করা যায় আমার যে অভিজ্ঞতা এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি হন্ডা 2.0। আরও কিছু ইস্যু আছে, তো ওইগুলো মেজর ইস্যু না, যেটা মেজর ইস্যু সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো আশা করা যায় বাইক কেনার আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলা মাথায় রেখে কিনবেন, এটা সকল বাইকেই আছে। এবং গিয়ার ফাঁসানোর ইস্যু, এটা তো ওটা কমন একটা জিনিস, বুঝছেন না? তো অবশ্যই আমি যেটা বললাম যে আপনারা এই বাইক কেনার আগে অবশ্যই এইগুলা চেক করে কিনবেন। যদি আপনি মনে করেন যে না এগুলো আপনার জন্য কিছুই না, তাহলে ওই বাইকগুলো কিনবেন বা রাইড করুন বা রেখে দিবেন, এটা আপ টু ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে আরো অনুপ্রাণিত করেন। আসসালামু আলাইকুম।